আসসালামু আলাইকুম। তাহলে আমরা গতকালকের কয়েকটা ধারা একটু রিক্যাপ করি। আ ১ম এ যে ১৩ অধ্যায়টা যেটা হলো পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম বা প্রতিরোধমূলক ব্যবস্থা, এটা হলো ১৪৯ থেকে ১৫৩ পর্যন্ত আমরা পড়লাম। এই ১৪৯ থেকে ১৫৩ পর্যন্ত একটু রিক্যাপ করব। ১৪৯ এ বলছে যে পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। পুলিশের সামনে যদি কি হয়, কোন আমলযোগ্য অপরাধ সংগঠন হয় তাহলে পুলিশ কি করবে সেটা হস্তক্ষেপ করবে এবং সাধ্যমত সেই আমলযোগ্য অপরাধ সংগঠন প্রতিরোধ করবে। যেন সে আমলযোগ্য অপরাধটা সংগঠিত হতে না পারে তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। ১৫০ এ গিয়ে বলছে যে আমলযোগ্য অপরাধ করার ষড়যন্ত্র সম্পর্কে যদি সংবাদ প্রাপ্ত হয় যে কোথাও কোনো আমলযোগ্য অপরাধ ঘটবে, এই মর্মে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে, এটা যদি পুলিশ অফিসার জানতে পারে, তাহলে পুলিশ অফিসার কি করবে? এই খবরটা উনি যার অধীনস্থ তাকে জানাবেন। অর্থাৎ ওই পুলিশ অফিসার যার অধীনস্থ তাকে জানাবেন এবং আরেকজনকে জানাবেন, যার দায়িত্ব হলো এই আমলযোগ্য অপরাধটা আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা। ধরেন আপনি ছুটিতে গেলেন, তখন আপনি তো আর নিজে সেই আমলযোগ্য অপরাধ যদি ষড়যন্ত্রের খবর পান তাহলে ওই থানার যে ওসি থাকবে তাকে জানাবেন। আর আপনি যে এখানে কর্মরত সেখানে যদি জানতে পারেন তাহলে আপনি যার অধীনস্থ তাকে জানাবেন। তাহলে ২ জায়গায় জানাইতে হবে। এক হলো যে আপনি যার অধীনে চাকরি করেন তাকে জানাবেন। দ্বিতীয়ত হলো যে এই আমলযোগ্য অপরাধটা যেই পুলিশ অফিসার আমলে নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন তাকে জানাইতে হবে। এরপর ১৫১ ধারায় বলছে যে, এই ধরনের আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্রের সংবাদ প্রাপ্ত হওয়ার পর যদি এই অপরাধটা প্রতিরোধে বিনা পরোয়ানায় গ্রেফতার ছাড়া আর কোন বিকল্প পন্থা না থাকে, তাহলে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন। তার মানে হলো যে যখন কোন পুলিশ অফিসার কোন আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্রের সংবাদ প্রাপ্ত হবেন এবং এই সংবাদ প্রাপ্ত হওয়ার পর তিনি যদি বুঝতে পারেন যে যদি এই মুহূর্তে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা না যায় তাহলে এই আমলযোগ্য অপরাধটা সংগঠিত হয়ে যাবে। তখন তিনি এই ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন। আর যদি আমলযোগ্য অপরাধ সংগঠন হয়ে যায় তাহলে তো ৫৪ ধারায় গ্রেফতার করতে পারবেন। ৫৪ এর ১ তে বলছে যে কগনিজেবল অফেন্স বা আমলযোগ্য অপরাধ করলে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। আর ১৫১ র সাথে ৫৪ র মূল পার্থক্য হইলো এইখানে তিনি ষড়যন্ত্রের সম্পর্কে জানবেন। জানার পর যদি তার কাছে প্রতীয়মান হয় যে যদি বিনা পরোয়ানায় গ্রেফতার না করে তাহলে অপরাধটি সংগঠন হয়ে যাবে। তখন অপরাধটি যাতে সংগঠন না হয় তার জন্য বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন। এরপর ১৫২ হলো যে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধে পুলিশ অফিসার কি করবেন? হস্তক্ষেপ করবেন। স্থাবর বা অস্থাবর যেই ধরনেরই হোক সরকারি সম্পত্তি বা কোনো সরকারি চিহ্ন বা নৌ চলাচল করে এরকম কোনো বিষয় থাকে তাহলে এই বিষয়টা কি করবেন? নিবারণের হস্তক্ষেপ করবেন। আর ১৫৩ হলো যে ওজন ও পরিমাপের সরঞ্জামাদি যদি নকল কেউ বা নকল বাটখারা বা নকল সরঞ্জামাদি ব্যবহার করে ওসি যদি জানতে পারেন তাহলে তিনি কি করবেন? এই স্থানে বিনা ওয়ারেন্টে তল্লাশি করতে পারবেন এবং বিনা ওয়ারেন্টে ওই স্থানে তল্লাশি করে এগুলো আটক করতে পারবেন। এই তো ছিল প্রতিরোধমূলক ব্যবস্থা। তাহলে এখানে যদি লিখিত প্রশ্ন আসে পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আলোচনা করুন তাহলে ১৪৯ থেকে ১৫৩ সব কয়টা ধারায় আলোচনা করতে হবে। এরপরে ১৪দশ অধ্যায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পুরা অধ্যায়টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফৌজদারি কার্যবিধি থেকে এখান থেকে প্রশ্ন পাবেনই। লিখিত প্রশ্ন পাবেন নিশ্চিত থাকেন যে এই ১৪তম অধ্যায় থেকে কোনো না কোনো লিখিত প্রশ্ন হবেই। তাহলে ১৫৪ ধারায় গিয়ে কি বলতেছে যে ১৫৪ ধারায় গিয়ে বলা হচ্ছে যে, আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে পুলিশ কি করবে? কালকে আমরা পড়েছি যে আমলযোগ্য অপরাধের সংবাদ আসলেই পুলিশ মামলা গ্রহণ করবে বা এফআইআর গ্রহণ করবে। তবে ১৫৭ এবং পুলিশ রেগুলেশনস ২৫৭ সাপেক্ষে। ওই জায়গায় বলতেছে যখন আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে সন্দেহের সৃষ্টি হয় তখন কি কাজ করবে? ১৫৫ তে বলতেছে যে আমল অযোগ্য অপরাধের সংবাদ আসলে পুলিশ কি কার্যক্রম গ্রহণ করবে? আমল অযোগ্য অপরাধের সংবাদ আসলে পুলিশ এটা ১ম এ জিডিতে নোট দিবে। জিডিতে নোট দিয়ে ওই বিষয়ে তদন্ত করার জন্য অনুমতির জন্য সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে আমলযোগ্য অপরাধের ন্যায় তদন্ত করবে। তবে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে না। তাহলে আমরা মনে হয় গতদিন ১৫৫ পর্যন্ত আলোচনা করলাম। আজকে ১৫৬ থেকে আলোচনা করব। আপনারা কি বাড়ি কাজগুলো করছিলেন কিনা? হোমওয়ার্ক গুলা কেউ কোনো হোমওয়ার্ক সাবমিট করেন নাই।
বাড়ি কাজগুলা কি কেউ করছিলেন? বা আমি কয়েকটা প্রশ্ন দিছিলাম যে ১৫৪, ১৫৫ ধারা থেকে এই প্রশ্নগুলোর উত্তর কেউ তৈরি করছিলেন? কারোরই কোনো রেসপন্স নাই। আমাকে কি শুনতে পাচ্ছেন না আপনারা? কায়সার শোনা যাচ্ছে না? আজিজ শুনতে পাচ্ছেন না? আজিব তো একটা লোকেও কথা বলে না। কেউ শুনতে পাচ্ছেন না আমাকে? করি নাই, করি নাই। এটা তো বলবেন যে করি নাই। কিন্তু একজনও রেসপন্স করতেছেন না। না, না, করা হয় নাই। সময় কিন্তু নাই, হ্যাঁ? জুনে যদি সার্কুলার হয় জুলাইয়ের মধ্যে পরীক্ষা হবে। তো জুলাইয়ের মধ্যে পরীক্ষা হইলে আপনাদের হাতে খুব অল্প সময় ২.৫ মাস থেকে ৩ মাস সময় আছে। এর মধ্যে সবকিছু শেষ করতে হবে। যদি এখন সময় না দেন রেজাল্টের সময় আফসোস করবেন। আচ্ছা ১৫৪ ধারা থেকে আমি অনেকগুলা প্রশ্ন দিছিলাম। এখন যেহেতু এগুলো আলোচনা করতেছি একসাথে মনে হয় আলোচনা করে যাওয়াটাই উচিত। ১ম এ একটা প্রশ্ন ছিল যে আমলযোগ্য অপরাধ তদন্তের আ প্রক্রিয়া আলোচনা করুন। তো আমলযোগ্য অপরাধ তদন্তের প্রক্রিয়ায় অনেকগুলো ধারা টানতে হবে যদি লিখিত প্রশ্ন হয়। আমাদের কিন্তু এমসিকিউ এ যদি আপনি জাস্ট সূচি বইগুলা পড়েন, যে সূচি বাজারেও আছে যেটাই হোক, ব্রাইট ল হইতে পারে বা আ আরো যেগুলা আছে বা ইসা স্যারের ল হ্যান্ডবুক যেটা আছে, এইগুলা যদি পড়েন এমসিকিউ এ আপনি ৩০ না ৪০ পাবেন। জাস্ট অল্প কিছু মডেল টেস্ট চেষ্টা করলেও ৪০ পাওয়া যাবেন। বাট লিখিত যায় কিন্তু ৩ ভাগে ৪ ভাগের ১ ভাগ পাস করে। তো এইজন্য আমাদের লিখিতের প্রতি গুরুত্ব দিতে হবে। আমলযোগ্য অপরাধ তদন্তের প্রক্রিয়া যদি লিখিত প্রশ্ন আসে তাহলে আসলে কি, কি বিষয়গুলো টানবেন আমি একটু মোটা দাগে আপনাদেরকে বলে রাখি, চাইলে নোট করতে পারেন। সর্বপ্রথম হলো যে আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে এটা কি করতে হবে? বিপি ফর্ম নং ২৭ বাংলাদেশ ফর্ম নং ৫৩-৫৬ তে লিপিবদ্ধ করতে হবে। এটা হলো ১ নাম্বার কাজ। এই কাজটা হওয়ার পর অফিসার ইনচার্জ নিজে তদন্ত করতে পারবেন বা অধীনস্থ কাউকে দিয়ে তদন্ত করাতে পারবেন। এটা হলো সিআরপিসি ১৫৬ র ১ ধারা। এই ধারা অনুযায়ী কি করতে পারবেন? চাইলে ওসি নিজেই তদন্ত করতে পারবেন বা অধস্তন কাউকে দিয়ে তদন্ত করাতে পারবেন। এখন মামলা হইলো উনি কাউকে এন্ডোর্স করলো অথবা নিজে তদন্ত করতে চাইলো। এই শুরু হইলো ধাপ। এরপরের কাজটা কি? এরপরের কাজটা হলো ঘটনাস্থল পরিদর্শন বা পিও ভিজিট, প্লেস অফ অকারেন্স। ঘটনাস্থল ভিজিট। তাহলে ঘটনাস্থল ভিজিট করে কোন ধারার ক্ষমতা বলে? সিআরপিসির ১৫৬ এবং পুলিশ রেগুলেশনস ২৫৮। এই ২ টা ধারার ক্ষমতা বলে পিও ভিজিট করে তদন্তকারী কর্মকর্তা। তাইলে ৩ নাম্বার কাজটা হলো যে ঘটনাস্থল পরিদর্শন। এখন ঘটনাস্থল যাওয়ার পর কি করবেন? খসড়া মানচিত্র তৈরি করবেন। খসড়া মানচিত্র কত ধারা মোতাবেক করে? পিআরবি ২৭৩। পিআরবি ২৭৩ মোতাবেক ঘটনাস্থলে যাওয়ার পর ঘটনাস্থলের মানচিত্র তৈরি করতে হবে। এরপরে ঘটনাস্থলে যাওয়ার পর ঘটনার রিলেটেড যে আলামত ও ক্রাইম সিন থাকবে এইগুলো সংগ্রহ করবে এবং ঘটনাস্থলের ছবি সংগ্রহ করবে। তাহলে এটা কত ধারা মোতাবেক করে? এটা পুলিশ রেগুলেশনস ৬৩৫ এবং ৬৩৮। ৬৩৫ এবং ৬৩৮ মোতাবেক ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও ক্রাইম সিন সংগ্রহ করে এবং ঘটনাস্থলের ছবি তুলতে হয়। এরপরের কাজটা হলো যে ঘটনাস্থলে যদি সন্দেহভাজন কোনো বস্তু থাকে তাহলে এটা কি করতে হবে? উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে হেফাজতে নিয়ে জব্দ তালিকা তৈরি করতে হবে। ক্রাইম সিন করার পর দেখা গেল মামলা সংক্রান্ত কোনো আলামত। আলামতটা কি করবে পুলিশ? হেফাজতে নিয়ে জব্দ তালিকা তৈরি করবে সাক্ষীদের উপস্থিতিতে। কমপক্ষে ২ জন নিরপেক্ষ সাক্ষী। তাহলে এটা কত ধারা? সিআরপিসির ১০৩ এর ২ এবং পুলিশ রেগুলেশনস ২৮০। পুলিশ রেগুলেশনস ২৮০। সবাই মিউট করে দেন। যাদের মাইকটা অন করা আছে মিউট করে দেন। তাইলে কি, কি বললাম? যে ঘটনাস্থলে গেল, ক্রাইম সিন, আ তারপরে হলো যে খসড়া মানচিত্র করলো, হেফাজতে নিল আলামত পাইলে। এরপরে হলো যে সাক্ষীদেরকে ডাকবেন। ঘটনা সম্পর্কে যারা অবগত আছে এইরকম সাক্ষীদেরকে ডাকবেন এবং সাক্ষীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন। সাক্ষীদের জবানবন্দি বলি আমরা, জবানবন্দি বলতে পারি অথবা সাক্ষাৎকার বা ইন্টারভিউ যেটা ১৬১ ধারা মোতাবেক হয়। তাহলে এটা কত? সিআরপিসির ১৬০ ধারা এবং ১৬১ ধারা। ১৬০ ধারায় কি? সাক্ষীদেরকে উপস্থিত হওয়ার জন্য লিখিতভাবে আদেশ দিতে পারে পুলিশ। ১৬১ ধারায় এই সাক্ষাৎকার বা ইন্টারভিউ গ্রহণ করে।
এরপরে হলো যে যদি সেখানে এরপরে হলো যদি সেখানে কি করে আ মৃত কোনো লাশ থাকে তাহলে এই লাশের কি করতে হবে? সুরতহাল রিপোর্ট তৈরি করতে হবে এবং ময়নাতদন্তের জন্য এটা কি সিভিল সার্জনের নিকট প্রেরণ করতে হবে। তাইলে এই বিষয়টা কোথায় আছে? সিআরপিসির ১৭৪ এবং পুলিশ রেগুলেশনস ২৯৯, ৩০৪, ৩০৫ এইগুলা মিলে আমরা এক লাইনে লিখে দিব যে যদি লাশ থাকে মৃত লাশ থাকে তাহলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট তৈরি করতে হবে এবং ময়নাতদন্তের জন্য সিভিল সার্জনের নিকট প্রেরণ করতে হবে। এরপরে যদি অভিযুক্ত ব্যক্তি পাওয়া যায় বা সন্দেহভাজন ব্যক্তিদেরকে পাওয়া যায় তাদেরকে গ্রেফতার করতে হবে। ৫৪ এবং ৩০০ আ সিআরপিসি ৫৪ এবং পুলিশ রেগুলেশনস ৩১৬। এরপরে হলো যে এই মামলার আরো কিছু কাজ থাকে ওইগুলো আমরা ধারাবাহিকতায় লিখতে পারি। যেমন হলো যে যদি এর সহযোগী অপরাধী অথবা ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করার জন্য আ রিমান্ড নেওয়ার প্রয়োজন হয় তাহলে কি করতে হবে? সিআরপিসির ১৬৭ ধারা মোতাবেক আবেদন দিয়ে এবং পুলিশ রেগুলেশনস ৩২৪ ধারা মোতাবেক কি করতে হবে? রিমান্ড আনতে হবে আসামিদেরকে। এরপরে আসামিরা যদি দুঃস্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করতে রাজি হয়, ধরেন সে দোষ স্বীকার করল, তাহলে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। কোথায়? সিআরপিসি ১৬৪, ৩৬৪ এবং সাক্ষ্য আইনে ২৪ ধারা। এরপরে হলো যে মামলা যে আপনি তদন্ত করতেছেন এখন তদন্তকারী কর্মকর্তার কিছু কাজ এটা হলো যে কেস ডায়েরি লিপিবদ্ধ করা। মামলা তদন্তের ধারা বিবরণী নিয়মিত কেস ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। সিআরপিসির ১৭২ এবং পুলিশ রেগুলেশনস ২৬৩, ২৬৪। এরপরে যদি কোনো চুরি সংক্রান্ত, ডাকাতি সংক্রান্ত এই সংক্রান্ত কোনো হয় তাহলে এই চোরাই মাল বা লুণ্ঠিত মালামাল এগুলা উদ্ধারের জন্য পার্শ্ববর্তী থানায় কি করতে হবে? অথবা আসামি গ্রেফতারের ক্ষেত্রে হইচই বিজ্ঞপ্তি প্রেরণ করতে হবে। পুলিশ রেগুলেশনস ২৫০। এরপরে তদন্ত শেষ করে অভিযোগের পক্ষে যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করতে হবে। আর যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া না যায় ৫ টা যে বিশেষ কারণ থাকে ফাইনাল রিপোর্ট দাখিল করতে হবে। তো এখানে আমরা ফাইনাল রিপোর্ট বা চার্জশিট না বলে তদন্ত শেষে পুলিশ অফিসার পুলিশ রিপোর্ট দাখিল করবে। সিআরপিসি ১৭৩। পুলিশ রিপোর্ট বললে চার্জশিটও চলে আসে, ফাইনাল রিপোর্টও এটার ভিতরে চলে আসে। তাহলে আমরা এক লাইনে লিখতে পারবো। এরপরে হলো যে এর শেষ কাজ কি? শেষ কাজ হইল যে তদন্ত কার্যক্রম শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামতের জন্য সাক্ষ্যের স্মারকলিপি বা এমই দাখিল করতে হবে। সাক্ষ্যের স্মারকলিপি বা এমই দাখিল করতে হবে পুলিশ রেগুলেশনস ২৭৪ মোতাবেক। এই তো। এবং তদন্তের ফলাফল সর্বশেষ কাজ তদন্তের ফলাফল বাদী বা সংবাদদাতাকে অবহিত করতে হবে পুলিশ রেগুলেশনস ২৭৮। এই যে আমি বিভিন্ন কাজগুলা বললাম এটা একটা মামলার সাধারণ বা আমলযোগ্য অপরাধের সাধারণ কার্যক্রম। মূলত পুলিশ ধারাবাহিকভাবে এই কাজগুলা করে থাকে। এখন আপনার পরীক্ষার হলে এখান থেকে যে কয়টা মনে হবে এবং পরবর্তীতে ভিডিও দেখে অথবা আমি পরে এই প্রশ্নের উত্তরটা প্রয়োজনে দিয়ে দিব। আপনারা ওইখান থেকে দেখে যে কয়টা মনে পড়ে ১০-১২ টা বললাম আমি, আপনার কাছে ধারাবাহিকভাবে যেটা মনে হয়। ১ম এ মামলা নিবে, তারপরে ওসি তদন্ত করবে অথবা কাউকে দিয়ে তদন্ত করাবে। তারপরে হলো যে ঘটনাস্থলে পরিদর্শন করবে, ঘটনাস্থলে খসড়া মানচিত্র করবে, আলামত সংগ্রহ করবে, আ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করবে। তারপরে উপস্থিত সাক্ষীদের সাক্ষাৎকার গ্রহণ করবে। লাশ থাকলে মর্গে প্রেরণ করবে। অভিযুক্ত ব্যক্তিদের পাওয়া গেলে গ্রেফতার করবে। তারপরে হলো যে যদি জিজ্ঞাসাবাদের আরো প্রয়োজন হয় অপরাধীদেরকে রিমান্ডে নিয়ে আসবে। তারপরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করবে। আর আসামি যদি পলাতক থাকে অথবা মালামাল যদি উদ্ধার করার প্রয়োজন হয় তাহলে পার্শ্ববর্তী থানা বা জেলায় হইচই বিজ্ঞপ্তি প্রচার করবে বা প্রেরণ করবে। আর তদন্ত শেষে যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় বা তদন্ত শেষে পুলিশ রিপোর্ট দাখিল করবে আদালতে। এরপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে কি করবে? সাক্ষ্যের স্মারকলিপি বা এমই দাখিল করবে এবং সর্বশেষ হইল যে বাদী বা সংবাদদাতাকে অবহিত করবে। এই যে ধারাবাহিকভাবে বললাম এইগুলা লাইনগুলা লেখার সাথে, সাথে আপনি ধারা দিয়ে দিবেন। ব্যাস এই লাইনগুলা কিন্তু বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে আপনি টানতে পারবেন। একবার যদি আপনি আয়ত্ত করে নেন, বিভিন্ন জায়গায় দেখবেন যে এই লাইনগুলো টেনে কিছু না কিছু লেখা যায়। এটা ছিল একটা প্রশ্ন। তো আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে বা আমলযোগ্য অপরাধ তদন্তের প্রক্রিয়া এটা। এরপরে আরো কিছু প্রশ্ন হইতে পারে এখান থেকে যে আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে কোন কোন ক্ষেত্রে এজাহারের ভিত্তিতে মামলা গ্রহণ করা যায় না। অপরাধটা আমলযোগ্য আসছে বাট মামলা গ্রহণ করা যাবে না। এটা আমরা
এরপরের অধ্যায়গুলাতে আলোচনা করব। যখন সিআরপিসি ১৯৫, ৯৫ এর ক, ১৯৬, ৯৬ এর ক, ১৯৭ এবং ১৯৮ এবং ৯৯ পড়ব। দেখব যে অপরাধ সংগঠিত হইছে, বাট যে কেউ এজাহার দাখিল করলে মামলা গ্রহণ করা যাবে না। এই মামলাগুলো গ্রহণ করতে নির্দিষ্ট ব্যক্তিদের মামলা করতে হবে। নির্দিষ্ট শ্রেণীর ব্যক্তি যখন মামলা করবে বা এজাহার দাখিল করবে, কেবল তখনই মামলা গ্রহণ করা যাবে। এছাড়া করা যাবে না। ১-২ টা উদাহরণ দিলে একটু আপনাদের ক্লিয়ার হবে। ধরেন ব্যভিচারের মামলা। ব্যভিচারের মামলা যেকোনো ব্যক্তি আইসা করলে হবে না। ব্যভিচার একটা অপরাধ এবং এই বিষয়ে মামলা করা যায়। বাট এই মামলার বাদীটা ফিক্সড। বাদীকে ওই মহিলার স্বামী। এই মহিলার স্বামী ছাড়া অন্য কেউ মামলা করলে হবে না। যে মহিলা ব্যভিচার করলো, ওই মহিলার স্বামী ছাড়া অন্য কেউ মামলা করলে হবে না। তারপরে হলো যে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ। যে কেউ আইসা আবেদন দিলে বা এজাহার দিলে মামলা গ্রহণ করা যাবে না। কার করতে হবে? সরকারি কর্মচারীর দ্বারা করতে হবে। এরপরে অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে যদি কোনো মামলা আসে, এটা আলোচনা করতেছি এই কারণে, কারণ এটা মামলা রিলেটেড। মানে কোন ক্ষেত্রে এজাহার আসলেই মামলা গ্রহণ করা যাবে না, এরকম একটা প্রশ্ন আসতে পারে যে কোন ক্ষেত্রে এজাহারের ভিত্তিতে মামলা গ্রহণ করা যায় না। তখন আমরা এই বিষয়গুলো আলোচনা করব যখন এর হয়তো আর ২-১ টা ক্লাস পরে আমরা এই ১৯৫ থেকে আলোচনা করব। তখন আমরা বিষয়গুলা নোট করে নিব। জাস্ট প্রশ্নটা এখানে লিখে রাখেন যে কোন ক্ষেত্রে এজাহারের ভিত্তিতে মামলা গ্রহণ করা যায় না। এরপরে আমরা কোথায় যাব? এরপরে যাব হলো ১৫৬ পড়লাম এখন। ১৫৬। আচ্ছা এখন ১৫৬ পড়ব। ১৫৫ গেল ১৫৬। ১৫৫ থেকে লিখিত প্রশ্ন ছিল। এটা আগের দিন আলোচনা করছি ডিটেইলসে, আজকে আর ডিটেইলসে আলোচনা করব না। যে আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে করণীয় কি? এটা ১৫৫ র মধ্যে সীমাবদ্ধ। প্রথম কাজ হইলো এটা সরকার নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। কোথায় সরকার নির্ধারিত রেজিস্টার? জিডি। জিডিতে লিপিবদ্ধ করে সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলে বা অনুমতি পেলে আমলযোগ্য অপরাধের নিয়ে তদন্ত করতে হবে। তবে বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যতীত। এটা হলো আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে করণীয়। আর আমলযোগ্য আসলে কতগুলো ধাপ। এরপরে চলে যাই আমরা ১৫৬। ১৫৬ তে বলছে যে আমলযোগ্য মামলার তদন্ত। মূলত এই যে মামলা তদন্ত করার ক্ষমতা ১৫৬। ১৫৬ বলতেছে থানার অফিসার ইনচার্জ ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই যেকোনো আমলযোগ্য ঘটনা সম্পর্কে তদন্ত করতে পারবেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের আদেশ লাগবে না। যা ওই থানার সীমার মধ্যে স্থানীয় এলাকার উপর অধিক্ষেত্রে থাকা কোনো আদালত পঞ্চদশ অধ্যায়ের বিধান অনুসারে অনুসন্ধান বা বিচার করতে পারেন। পঞ্চদশ অধ্যায় মূলত বলতেছে আদালত কোন ক্ষেত্রে ফৌজদারি অপরাধগুলো আমলে নিয়ে বিচার করতে পারেন। এইগুলা। মানে আদালতের ক্ষমতা আছে এই অপরাধটা বিচার করার, বাট পুলিশ আদালতের অনুমতি ছাড়াই ওই অপরাধটার অনুসন্ধান তদন্ত করতে পারবে। ১৫৬ র ১। এরপরে ১৫৬ ২ এ বলতেছে যে পুলিশ অফিসারের এই ধরনের তদন্ত কার্যক্রমের কোনো ধাপেই কোনো কারণে প্রশ্ন উত্থাপন করতে পারবে না। ঘটনাটি এমন একটি ঘটনা যে তা তদন্ত করতে উক্ত অফিসার দ্বারা অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত ছিলেন না। মানে তদন্ত করার ক্ষেত্রে পুলিশ কি করতে পারে? বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে। বিনা পরোয়ানায় কোনো বস্তু আটক করতে পারে। তো এই আটক করা, তল্লাশি করা, গ্রেফতার করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বলতে পারবে না আপনি পরোয়ানা নেন নাই কেন? এই প্রশ্ন ম্যাজিস্ট্রেট কোনোভাবেই উত্থাপন করতে পারবে না। এটা হলো মূল কথা ১৫৬ এর। মানে ম্যাজিস্ট্রেট কোনো একটা মামলা তদন্তের কোনো ধাপেই আইনি যে কার্যক্রমগুলা গ্রহণ করবে এইগুলা লিয়া প্রশ্ন উত্থাপন করতে পারবে না। ৩, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপধারা। ১৯০ ধারা অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ম্যাজিস্ট্রেট উপরে যেরূপ বলা হয়েছে সেরূপ তদন্ত করতে আদেশ দিতে পারবেন। তাহলে ১৯০ টা একটু দেখি আমরা ১৯০ কি বলছে। ১৯০ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারা আমাদের জন্য। ১৯০ এ যে শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা বলতেছে। ১৯০ এ বলতেছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারবে ৩ ভাবে। ১৫৬ ৩ এ বলতেছে যে ১৯০ ধারা অনুসারে যেই ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে ওই ম্যাজিস্ট্রেটরা
এই ১৫৬ ধারা মোতাবেক তদন্তের জন্য ওসি কে নির্দেশ দিতে পারবে। অনেক সময় আমরা দেখি না যে থানায় একটা মামলা নেওয়া হয় না। তখন এই মামলাটা কোর্টে করে। কোর্টে অভিযোগ করার বা নালিশ করার পর কোর্ট আবার বলে যে ওসি কোতোয়ালি এই বিষয়ে মামলা গ্রহণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করুন, আইনি কার্যক্রম গ্রহণ করুন। এই যে কোর্ট মামলা গ্রহণের আদেশ দেয়, এই আদেশটা মূলত ১৫৬ ধারা মোতাবেক দেয়। আমার কাছে একটা ছবি আছে যে আদালত এরকম একটা আদেশ দিছে। আমি ছবিটা খুঁজে পাইলে গ্রুপে দিয়ে দিচ্ছি। আগেও গ্রুপে দিছিলাম একবার, অনেকদিন আগে। তো ১৯০ ধারায় কোন ম্যাজিস্ট্রেট বলছে? চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বিশেষ কোনো ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন? অপরাধ আমলে নিতে পারবেন ৩ ভাবে। ১, কোন ব্যক্তি পুলিশ রিপোর্টের মাধ্যমে। পুলিশ রিপোর্ট কোনটা? ওই যে জিডি আসে, অভিযোগ আসে, এইগুলো কি করি আমরা? ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করি। এইগুলো প্রাপ্ত হয়ে এই রিপোর্টের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারবেন। ২, এই যে নালিশ করি, নালিশের সংজ্ঞাতে আমরা কি পড়লাম? যে কোন ব্যক্তি কোন ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত হয়ে লিখিতভাবে বা মৌখিকভাবে জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তিদের নামে যদি কোনো অভিযোগ দায়ের করে আইনি প্রক্রিয়ায়, তাহলে সেটা হইল নালিশ। এই নালিশের মাধ্যমেও কিন্তু ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? সেই অপরাধটা আমলে নিতে পারেন। ৩ নাম্বারে হলো যে উনি উনার ব্যক্তিগত সোর্স মারফত বা অন্য কোনো মাধ্যমে যদি খবর পান, তাহলে কোনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ১৯০ ধারার ক্ষমতা মোতাবেক কি করতে পারেন? অপরাধ আমলে নিতে পারেন। আর ১৫৬ বলতেছে ওই ১৯০ ধারায় যে শ্রেণীর ম্যাজিস্ট্রেটরা অপরাধ আমলে নিতে পারেন, ওই শ্রেণীর ম্যাজিস্ট্রেটরা এই ধারার ক্ষমতা বলে অপরাধ তদন্তের জন্য ওসিকে নির্দেশ দিতে পারবেন। তাহলে ১৫৬ হইল যে তদন্তের সাধারণ যে ক্ষমতাগুলা এগুলা আলোচনা করা হয়েছে। এটা লিখিতের জন্য গুরুত্বপূর্ণ না, বাট আমাদের ১৫৬ উপধারাটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ওসি কে ম্যাজিস্ট্রেট এই ১৫৬ ধারা মোতাবেক একটা মামলা গ্রহণের জন্য আদেশ দেন অথবা মামলা তদন্তের জন্য আদেশ দেন। এরপরে চলে যাব ১৫৭ ধারা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারা। ১৫৭ আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ধারা। আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহের সৃষ্টি হইলে ১৫৪ যখন পড়লাম তখন আমরা বললাম কি? যে আমলযোগ্য অপরাধের সংবাদ আসলেই ওসি বিপি ফর্ম নং ২৭ বাংলাদেশ ফর্ম নং ৫৩-৫৬ তে লিপিবদ্ধ করে মামলা গ্রহণ করবে। তবে ফৌজদারি কার্যবিধির ১৫৭ এবং পুলিশ রেগুলেশনস ২৫৭ সাপেক্ষে। সাপেক্ষে বলছি এই কারণে, এই যে আমলযোগ্য অপরাধের সংবাদ আসলো, এখন এই অপরাধটা সম্পর্কে যদি ওসির সন্দেহ হয় যে আসলে এই অপরাধটা এরকম হইছে না, যেরকম বাড়ায়া বলতেছে এরকম হয় নাই, তখন তিনি মামলা নিবেন কি না নিবেন এই ১৫৭ তে বলা হচ্ছে। ৫৭ তে বলতেছে যে যদি এইরকম আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ওসির সন্দেহের সৃষ্টি হয়, তাহলে তিনি এই বিষয়টা জিডিতে নোট দিবেন। মানে যে অপরাধটা উনি ১৫৬ ধারা মোতাবেক তদন্ত করতে ক্ষমতাবান, আমলযোগ্য অপরাধ আসলে কি ১৫৬ দিয়ে তদন্ত করতে পারেন। ১৫৬ তে তদন্ত করতে পারেন। এই অপরাধের ক্ষেত্রে যদি উনার কাছে কোনো সন্দেহের সৃষ্টি হয়, তাহলে তিনি ওই এলাকার যে এখতিয়ারবান ম্যাজিস্ট্রেট তাকে বিষয়টা জানাবেন। এবং যদি সেই অপরাধটা আ পুলিশ রিপোর্টের ভিত্তিতে যদি অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটকে জানাবেন এবং ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে তদন্ত এবং প্রয়োজন হলে অপরাধীকে খুঁজে বের করার জন্য বা ব্যবস্থা গ্রহণের জন্য নিজে অথবা অধস্তন কাউকে প্রেরণ করবেন। তাহলে আমলযোগ্য অপরাধে সন্দেহের সৃষ্টির ক্ষেত্রে ১ নাম্বার কাজ ওসি ম্যাজিস্ট্রেটকে জানাবে। ২ নাম্বার কাজ, যদি অপরাধীকে ধরার জন্য নিজে অথবা অধস্তন কাউকে ঘটনাস্থলে প্রেরণ করবেন। এরপরে বলতেছে যে এবং ঘটনাস্থলে অধস্তনকে প্রেরণের ক্ষেত্রে এখানে একটা শর্ত দিয়ে দিচ্ছে যে যিনি সরকার কর্তৃক এই সম্পর্কে সাধারণ বা বিশেষভাবে আদেশ দ্বারা নির্ধারিত পদে নিম্নপদস্থ নয়। মানে এমন কাউকে উনি এন্ডোর্স করবেন না বা গ্রেফতার করতে পাঠাবেন না যেটা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নয়। মানে কনস্টেবলকে এমন জায়গায় পাঠানো যাবে না যেখানে কনস্টেবলের এখতিয়ার নাই। সাব ইন্সপেক্টরকে পাঠাইতে হবে। তবে বলতেছে ঘটনাস্থলে যাওয়ার দায়িত্ব অর্পণ করার শর্ত প্রয়োজন নাই বা সরেজমিন তদন্তের প্রয়োজন নাই। এখানে ২ টা ক্ষেত্র বলতেছে। ১ নাম্বার, যদি যার সম্পর্কে অভিযোগটা দায়ের করা হয়েছে তার নাম ঠিকানা উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। কি? যার সম্পর্কে অভিযোগটা করা হয়েছে তার নাম ঠিকানা আছে এবং অপরাধটার প্রকৃতি মারাত্মক
প্রকৃতির নয়, অপরাধটা মারাত্মক প্রকৃতির নয়, কিন্তু নাম ঠিকানা দেওয়া আছে, তাইলে সরেজমিন তদন্ত না করে বিরত থাকতে পারবেন। একবারে জায়গায় যায় আসামি ধরার এটা প্রয়োজন নাই। প্রথম কাজ, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে সন্দেহ হইলে ওসি ম্যাজিস্ট্রেটকে জানাইবে। ২ নাম্বার কাজ, উনি নিজে অথবা তার অধস্তন যাকে সরকার কর্তৃক ক্ষমতা দেওয়া হয়েছে এমন কাউকে আসামি গ্রেফতারের জন্য এবং আসামি গ্রেফতার করার জন্য ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে যাবেন অথবা কাউকে প্রেরণ করবেন। এরপরে বলতেছি যে তবে সরেজমিন তদন্তের প্রয়োজন নাই যদি অপরাধটা সম্পর্কে যে ব্যক্তি অপরাধ করেছে এই ব্যক্তির নাম ঠিকানা উল্লেখ করে অভিযোগটা করা হয় এবং অপরাধটা যদি মারাত্মক প্রকৃতির না হয়, তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি ঘটনাস্থলে নিজে অথবা অধস্তন কাউকে প্রেরণ করার প্রয়োজন নাই। এরপরে আরেকটা বিষয় আলোচনা করা হয়েছে এই ১৫৭ ধারায়, যে ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্তের যথাযথ কারণ না দেখেন, যদি ওসির কাছে মনে হয় যে আসলে এটা তদন্ত করার পর্যাপ্ত কোনো কারণ নাই, যদি খালি উনি মনে করেন যুক্তিসঙ্গত কারণে, তাহলে তিনি এই ঘটনা সম্পর্কে তদন্ত করবেন না। যদি আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে উনার সন্দেহের সৃষ্টি হয় যে এটা নিয়ে তদন্ত করার প্রয়োজন নাই, তাহলে তিনি তদন্ত করা থেকে বিরত থাকতে পারবেন। তবে এই আমলযোগ্য অপরাধের অভিযোগ কেউ নিয়ে আসলে এটা কোর্টে প্রেরণ করতে হবে, এটা মাস্ট। বাট উনি তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। এই ক্ষমতা বলেই মূলত ওসি কোনো মামলা না নিয়ে বিরত থাকতে পারেন। অনেক সময় ধর্ষণের মামলা আসে কিন্তু ধর্ষণের মামলা নেয় নাই, ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না এই ধারার ক্ষমতার কারণে। ওসিকে ক্ষমতা দিয়ে দিছে যে উনার সন্দেহ হয়েছে যুক্তিসঙ্গত কারণে উনি চাইলে বিরত থাকতে পারেন মামলা গ্রহণ করা থেকে অথবা মামলা তদন্ত করা থেকে। এই একটা ধারার ক্ষমতা বলে কিন্তু ওসির বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করা যায় না। তবে এখানে আরেকটা ২ উপধারায় বলছে ১৫৭ এই যে যদি সরেজমিনে তদন্ত না করেন, মানে ঘটনাস্থলে না যান অথবা তদন্ত করা থেকে বিরত থাকেন, তাহলে তিনি এই বিষয়টা কি করবেন? এই বিষয়টা যিনি সংবাদদাতা বা যে বাদী যে আসছিল তাকে জানাইতে হবে যে কেন তিনি তদন্ত করলেন না বা কেন তিনি মামলা গ্রহণ করলেন না, এই বিষয়টা তাকে জানাইতে হবে। তাহলে ১৫৭ ধারায় কি পাইলাম যে আমলযোগ্য অপরাধের সন্দেহের ক্ষেত্রে কি কি কার্যক্রম গ্রহণ করবে ওসি। কি কি কার্যক্রম গ্রহণ করবে? প্রথমে হইলো ম্যাজিস্ট্রেটকে জানাবে, দ্বিতীয়ত হইলো যে তিনি নিজে অথবা তার অধস্তন কাউকে যিনি ক্ষমতাবান, এরকম ক্ষমতাবান কাউকে ঘটনাস্থলে আসামি গ্রেফতারের জন্য প্রেরণ করবেন। দ্বিতীয়ত হইলো যে সরেজমিন তদন্তের প্রয়োজন নাই যদি উনি মনে করেন যে যার বিরুদ্ধে অভিযোগটা করা হয়েছে তার নাম ঠিকানা লিখে করা হয়েছে এবং হলো যে অভিযোগটা কি মারাত্মক প্রকৃতির না, এমন কোনো অপরাধ না যেটা মারাত্মক প্রকৃতির, তাহলে তিনি সরেজমিন তদন্ত থেকে বিরত থাকতে পারবেন। আরেকটা কথা বলা হচ্ছে যে যদি ওসি মনে করেন যে আসলে এর তদন্ত করা প্রয়োজন নাই, বিরত থাকতে পারবেন তিনি। যদি উনি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যুক্তিসঙ্গত কারণে মনে করেন যে তদন্ত করা নিষ্প্রয়োজন, তাইলে উনি তদন্ত করবেন না। তবে যদি এরকম তদন্ত করা থেকে বিরত থাকেন অথবা ঘটনাস্থলে হাজির হওয়া থেকে বিরত থাকেন, তাহলে এই কারণটা তিনি লিপিবদ্ধ করবেন এবং যিনি সংবাদদাতা বা বাদী ছিলেন তাকে অবহিত করবেন। ১৫৭ শেষ। এরপরে আমরা আসি যে ১৫৮ বলতেছে যে রিপোর্ট দিতে হবে ম্যাজিস্ট্রেটকে। এই ধরনের অর্থাৎ আমলযোগ্য অপরাধে যদি তিনি তদন্ত করা থেকে বিরত থাকেন, তাহলে এই বিষয়টা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে যে এই কারণে আমি তদন্ত করা থেকে বিরত থাকছি এবং এটা পুলিশ অফিসারের উচ্চপদস্থ পুলিশ অফিসারের মাধ্যমে পেশ করতে হবে, অর্থাৎ যথাযথ মাধ্যমে সার্কেল অফিসের মাধ্যমে এই রিপোর্টটা প্রেরণ করতে হবে এবং উচ্চপদস্থ পুলিশ অফিসার মানে সার্কেল অফিসার যেরূপ বিবেচনা করবেন থানার ভারপ্রাপ্ত অফিসারকে নির্দেশ দিবেন এবং এরূপ নির্দেশ উক্ত রিপোর্টে নথিভুক্ত করে অবিলম্বে তা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। মানে ওই রিপোর্টের উপরে কি করতে পারেন, সার্কেল অফিসার কোনো কিছু লিখে দিতে পারেন এবং ওই অনুযায়ী এটা প্রেরণ করতে হবে। মূলত এই আমলযোগ্য অপরাধে যদি বিরত থাকা হয় তদন্ত করা থেকে, এই বিষয়টা সার্কেল অফিসের মাধ্যমে কোর্টে যাবে। ১৫৮ আমাদের গুরুত্বপূর্ণ না। এরপরে হলো যে ১৫৯ হলো যে তদন্ত বা প্রাথমিক অনুসন্ধান করার ক্ষমতা। এই যে ম্যাজিস্ট্রেটের কাছে আমলযোগ্য অপরাধ তদন্ত করলেন না, এই বিষয়ে একটা রিপোর্ট দিলেন, এই রিপোর্ট প্রাপ্তি হওয়ার পর ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, এই ঘটনা সম্পর্কে তদন্তের নির্দেশ দিতে পারেন অথবা যদি মনে করেন তাহলে এই ঘটনা সম্পর্কে তিনি প্রাথমিক অনুসন্ধান করাতে পারেন
নিষ্পত্তি করার জন্য নিজে অথবা তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। তাহলে যখন ম্যাজিস্ট্রেটের কাছে এমন একটা রিপোর্ট গেল যেটা হলো যে আমলযোগ্য অপরাধ পুলিশ করে নাই। কেন করে নাই এই কারণটা লিখে ম্যাজিস্ট্রেটের কাছে একটা রিপোর্ট দিল। এই রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেট ২ টা ব্যবস্থা নিতে পারেন। এক হইলো যে উনি এটা তদন্ত করার নির্দেশ দিতে পারেন যে, "না, আপনি তদন্ত করবেন না কিন্তু আমি তদন্ত করার নির্দেশ দিলাম যে তদন্ত করেন।" দ্বিতীয়ত হইলো যে তিনি তদন্ত না করাইয়া এটা অনুসন্ধান করাইতে পারেন। নিজে অথবা তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেট দ্বারা অনুসন্ধান করাইতে পারেন। তো পুলিশ দিয়ে তদন্ত করাইতে পারেন অথবা কোনো অধস্তন ম্যাজিস্ট্রেট দিয়ে অনুসন্ধানও করাইতে পারেন। ১৫৯ ধারায় প্রাথমিক অনুসন্ধান। এরপরে পুলিশের কার্যক্রম চলে আসতেছে ১৬০ ধারা। ১৬০ ধারা হলো পুলিশের সাক্ষীগণের হাজির হওয়ার জন্য পুলিশ অফিসারের ক্ষমতা। এই যে আমরা আমলযোগ্য অপরাধ তদন্তের ক্ষেত্রে পড়লাম ১৬০, ১৬১ পড়লাম। ১৬০ হইলো কাউকে নোটিশ দেওয়া। মামলা তদন্তের ক্ষেত্রে অভিযোগ হোক, জিডি হোক, মামলা হোক, তদন্তের ক্ষেত্রে পুলিশ অফিসার চাইলে এই মামলা বা তদন্ত সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে যিনি ঘটনা সম্পর্কে জানেন তাকে হাজির হয়ে বক্তব্য দাখিলের জন্য লিখিতভাবে আদেশ দিতে পারেন। যে আপনি এত, এত তারিখে এই বিষয়ে হাজির হবেন। এবং এই লিখিত আদেশ প্রাপ্তির পর ওই ব্যক্তি হাজির হইলে পুলিশ কি করবে? ওই ব্যক্তির সাক্ষাৎকার বা ইন্টারভিউ গ্রহণ করবে। ইন্টারভিউ এখানে কিন্তু শব্দটা ইন্টারভিউ বা এক্সামিনেশন অফ উইটনেস বাই পুলিশ। তাহলে ১৬০ এ কি দেই আমরা? নোটিশ দেই, লিখিতভাবে আদেশ দেই। পুলিশ অফিসার লিখিতভাবে আদেশ দ্বারা তার নিজের থানা বা পার্শ্ববর্তী যে কোনো থানার এরূপ ব্যক্তিকে তার সম্মুখে হাজির হইতে বলতে পারেন। যে ব্যক্তি ওই ঘটনা সম্পর্কে কি জানেন মর্মে প্রতীয়মান হয়। তাহলে পুলিশের এখানে একটা ক্ষমতা সাক্ষী ডাকার। সাক্ষীকে ডাকার জন্য পুলিশের ক্ষমতা ১৬০ ধারায়। ১৬১ তে কি এই যে ৬০ ধারায় যাকে, যাকে ডাকছেন এই ব্যক্তি আসার পর কি করবে পুলিশ অফিসার? তাইলে এই অধ্যায় অনুযায়ী তদন্তকারী পুলিশ অফিসার বা সরকারের সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা এই সম্পর্কে নির্ধারিত পদের নিম্নপদস্থ নন এমন পুলিশ অফিসার তদন্তাধীন ঘটনার তথ্য ও পরিস্থিতির সাথে পরিচিত বলে অনুমান করা যে কোনো ব্যক্তির মৌখিক পরীক্ষা নিতে পারেন। খেয়াল করেন এখানে শব্দটা মৌখিক পরীক্ষা, অর্থাৎ তার ইন্টারভিউ নিতে পারেন, মৌখিক পরীক্ষা নিবেন। এরপরে ২ উপধারায় বলতেছে এরূপ ব্যক্তি সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে উক্ত অফিসারের সমস্ত প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন। পুলিশ অফিসার যা, যা জিগাইবেন প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবেন। তবে যে সকল প্রশ্নের উত্তর তাকে ফৌজদারি দোষারোপে বা দণ্ডে বা বাজেয়াপ্তিতে জড়িত করতে পারে সে সকল প্রশ্নের জবাব দিতে তিনি বাধ্য থাকবেন না। ধরেন কোন একজন ব্যক্তি একটা ঘটনার সাথে সম্পৃক্ত। এখন তাকে জিজ্ঞেস করা হলো যে ঐদিন আ ৪ টার সময় ঘটনা ঘটছে। আপনি ৩ টার সময় কোথায় ছিলেন? ধরেন ৩ টার সময় সে একটা চুরি করতেছিল। এখন যদি সে বলে যে আমি চুরি করতেছি, তাইলে তো তার কি হবে? চুরির অপরাধে শাস্তি হইতে পারে। এই কারণে এমন কোন প্রশ্নের উত্তর তিনি দিবেন না, যেই প্রশ্নের উত্তরটা দিলে তিনি ফৌজদারি অপরাধে দোষী হবেন। এই অপরাধের উত্তর পুলিশকে দিতে বাধ্য না। তবে এই উত্তর কিন্তু আদালতে দিতে বাধ্য। বাট পুলিশকে দিতে বাধ্য না। তাহলে পুলিশকে কোন তথ্যের উত্তর দিবেন? ওই ঘটনা সম্পর্কে সকল প্রশ্নের উত্তর দিবেন। তবে যেই সকল প্রশ্নের উত্তর দিলে তিনি নিজে দোষী হয়ে যাইতে পারেন ফৌজদারি অপরাধে, সেই সকল প্রশ্নের উত্তর দেওয়া থেকে তাকে বিরত থাকার ক্ষমতা দেওয়া হয়েছে ১৬১ ২ উপধারায়। ৩ এ গিয়ে বলতেছে উক্ত পুলিশ অফিসার এই ধারা অনুসারে সাক্ষ্য গ্রহণকালে তার নিকট রাখা যে কোনো বক্তব্য লিপিবদ্ধ করে নিতে পারেন। নিজে লিপিবদ্ধ করবেন। মানে উনি কি, কি বলতেছে উনার ভাষায় লিপিবদ্ধ করবেন। তবে তিনি যদি এরূপ মনে করেন তাহলে যে সমস্ত ব্যক্তির বিবৃতি লিপিবদ্ধ করেন তাদের প্রত্যেকের বিবৃতি পৃথক ও সত্য রেকর্ড প্রণয়ন করবেন। আলাদা, আলাদা। এটা কিন্তু বর্তমানে খুব চর্চা হয়। আগে কি করত? একই ঘটনায় ৫ জন আসছে, সবার বক্তব্য একরকম লিখে লিপিবদ্ধ করত। এবং একই রকম ভাষা হইতো। কিন্তু এখন এই ধারায় কি বলছে যে একই রকম ভাষা না। ওই ব্যক্তি যেইভাবে বলবে হুবহু ওইভাবে লিপিবদ্ধ করবেন এবং যিনি লিপিবদ্ধকারী অর্থাৎ আইও উনি উনার নিজের সিগনেচার দিবেন। এরপরের ধারায় আমরা দেখব যে সিগনেচার করতে বাধ্য না। পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর করতে হবে না। সাক্ষ্যে এরূপ জবানবন্দির ব্যবহার। এই যে পুলিশের কাছে জবানবন্দি দিল, যিনি জবানবন্দি দিল উনার স্বাক্ষর করতে হবে না। কারণ পুলিশের কাছে প্রদত্ত জবানবন্দির আসলে ভ্যালু নাই, মূল্য নাই। এজন্য বলতেছে লিপিবদ্ধ করার প্রয়োজন নাই। তবে আইও চাইলে লিপিবদ্ধ করতে পারেন এবং উনি যদি স্বপ্রণোদিত হয়ে স্বাক্ষর করেন তাহলে স্বাক্ষর নেওয়া যাবে। বাট তার কাছ থেকে স্বাক্ষর চাইতে জোরাজুরি করা যাবে না। তাহলে পুলিশ অফিসারের নিকট প্রদত্ত
জবানবন্দি বা সাক্ষ্য বিবৃতিতে সাক্ষরদাতা স্বাক্ষর করতে হবে না, তবে পুলিশ অফিসারের নিকট যদি প্রদত্ত সাক্ষ্য বা জবানবন্দি সংশ্লিষ্ট অপরাধের অনুসন্ধান বা বিচারে কোন উদ্দেশ্যে এটা ব্যবহারও করা যাবে না। মানে কি? মানে হলো এই ৬২ ধারা মোতাবেক এই ৬১ ধারায় যে জবানবন্দি দিল, এই জবানবন্দি অপরাধ অনুসন্ধানে বা বিচারের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। বাট এই তদন্তের ক্ষেত্রে শুধু পুলিশ আ আইও এটা ডকেটে রাখেন এবং আ অনেক সময় সাবমিট করেন, বা অনেক সময় নয়, সবসময় সাবমিট করেন, বাট এটা আসলে মুখ্য হিসেবে বা বিবেচ্য হয় না। খুব একটা গুরুত্ব পায় না। এটা হলো প্র্যাকটিক্যাল। কারণ জবানবন্দি নিতে হয় কে? ম্যাজিস্ট্রেটের। ম্যাজিস্ট্রেট ছাড়া জবানবন্দি নিলেই পুলিশের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তির এই দাম নাই। যে সে দোষ করছে এই বিবৃতি দিলেই দাম নাই। তাহলে ১৬০ এ হইলো পুলিশ সাক্ষীদেরকে ডাকার ক্ষমতা। ৬১ তে হইলো পুলিশের নিকট কি করতে পারবে? পুলিশ জবানবন্দি গ্রহণ করতে পারবে। ৬২ তে হইলো পুলিশের নিকট জবানবন্দি যিনি দিবেন তার স্বাক্ষর করা বাধ্যতামূলক না। এরপরে হলো ৬৩ তে হলো যে ৬৩ ধারা অনুসারে কোন ব্যক্তিকে যদি স্বীকারোক্তি প্রদানের জন্য পুলিশ অফিসার বা অন্য কোন ব্যক্তি কর্তৃক কোন প্রকার কি করা যাবে না? কোন প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দিতে পারবেন না। যে ভাই তুই এটা স্বীকার কর তাইলে তোরে আমি ১০,০০০ টাকা দিবনে। অথবা তুই এটা স্বীকার কর তোরে আমি রাজসাক্ষী বানাবনে। অথবা তুই এটা স্বীকার কর তাইলে তোর পরিবারকে অমুকে দেখবে বা আমি দেখব, ব্যবস্থা করে দিব। এই ধরনের কোন প্রলোভন অথবা এই তুই না বললে তোরে খাইছি কিন্তু। এই ধরনের হুমকি অথবা কোন প্রতিশ্রুতি কোন কিছু দেওয়া যাবে না। ১৬৩ কোন প্রলোভন দেখানো যাবে। পুলিশ অফিসার বা অন্য কোন কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি সাক্ষ্য আইনের ২৪ ধারায় উল্লেখিত কোন প্রকার প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দিবেন না বা দেওয়া যাবে না। মানে দোষ স্বীকারোক্তি প্রদান করার জন্য যে ভাই তুই স্বীকার কর, এটার জন্য কোন ধরনের এরকম প্রলোভন দেওয়া যাবে না। তবে যদি কোন ব্যক্তি স্বেচ্ছায় কোন বিবৃতি প্রদান করতে ইচ্ছা করলে পুলিশ অফিসার বা অন্য কোন ব্যক্তি তাকে সতর্কতার মাধ্যমে বা অন্য কোন উপায়ে তা বারণ করবেন না। যে ভাই তুমি যদি দোষ স্বীকার করো তাহলে তো তোমার ফাঁসি হয়ে যাবে। এইভাবে তাকে বারণ করবেন না। সে যদি সাইদা নিজে থেকে বলতে চায় তাহলে কি তার বিবৃতি নেওয়া যাবে। কিন্তু তাকে বিবৃতি প্রদানের জন্য প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দেওয়া যাবে না। এরপরে আসি আমরা ১৬৪ ধারা। ১৬৪ ধারা হলো 164, যেটা বলি যে 164 হইছে কি অপরাধের? মানে অপরাধী নিজে দোষ স্বীকার করলো। অপরাধী কার কাছে? ম্যাজিস্ট্রেটের নিকট। যদি দোষ স্বীকারোক্তি করে। দোষ স্বীকারোক্তি কি? অপরাধ করেছে মর্মে কোন বিবৃতি দেয়। তাহলে এটা ম্যাজিস্ট্রেট ১৬৪ ধারায় কি করেন? লিপিবদ্ধ করেন। কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার নন এমন সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই অধ্যায় অনুসারে কি করতে পারেন? তদন্ত চলাকালীন অথবা অনুসন্ধান বা বিচার আরম্ভ হওয়ার পূর্বে, পরবর্তী যে কোনো সময় তার নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন। তাহলে কখন, কখন পারেন? তদন্ত চলতেছে অথবা অনুসন্ধান চলতেছে অথবা বিচার আরম্ভ হওয়ার পূর্বে অথবা পরবর্তী যে কোনো সময়ে তার নিকট প্রদত্ত যে কোনো দোষ স্বীকারোক্তি গ্রহণ করতে পারেন। তো কে, কে পারেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার নন এমন সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে ক্ষমতাপ্রাপ্ত ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিচে কেউ 164 নিতে পারেন না। এরপরে ম্যাজিস্ট্রেট এই স্বীকারোক্তি নেওয়ার ক্ষেত্রে অপরাধীকে বুঝাইয়া দিবেন যে আসলে তিনি এই দুঃস্বীকারোক্তি করতে বাধ্য না এবং এই দুঃস্বীকারোক্তি করলে এটা উনার এগেইনস্ট এ ব্যবহার করা হবে। অর্থাৎ এটা দ্বারা উনাকে শাস্তি পাইতে হইতে পারে। এটা উনি সতর্কতা জানাবেন। এই সতর্কতা ছাড়া কি হয় না? দুঃস্বীকারোক্তি সঠিক মর্মে গণ্য হয় না। যদি এই সতর্কতা না করে আ লিপিবদ্ধ করা হয়, তাহলে কি উচ্চতর আদালতে গিয়ে কিন্তু এই স্বীকারোক্তি বাতিল হয়ে যাবে। তাহলে ম্যাজিস্ট্রেটের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, তিনি এটা আসামিকে বুঝাইয়া দিবেন যে তিনি স্বীকারোক্তি করতে বাধ্য নন এবং তিনি যদি তা করেন তাহলে তার বিরুদ্ধে তা সাক্ষ্য মর্মে ব্যবহৃত হবে। এবং এইখানে একটা সুন্দর করে ১৬৪ র নিচে একটা প্রত্যয়ন দেওয়া আছে। উনি কিভাবে কি, কি লিখে দিবেন এটা হুবহু এখানে ম্যাজিস্ট্রেটের কাজটা বিবৃতি করে দেওয়া আছে। ১৬৪, এরপরে আসি ১৬৫ ধারা। ১৬৫ কি?
165 হইলো মামলা তদন্তকারী কর্মকর্তা অথবা থানার অফিসার ইনচার্জ থানা এলাকায় তদন্তের প্রয়োজনে যে কোনো জিনিস উদ্ধারের জন্য, আলামত উদ্ধারের জন্য তার থানা এলাকায় যে কোনো স্থানে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন। তাইলে পুলিশ অফিসার কর্তৃক বিনা পরোয়ানায় তল্লাশি 165 ধারা এবং 166 ধারা, দুইটা ধারা। পুলিশ অফিসার এই দুইটা ধারায় কি করতে পারেন? বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন। তবে আমরা এর আগে 153 ধারায় পড়ে আসলাম, থানার অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে কি? থানা এলাকায় যদি কোনো বাটখারা অথবা ওজন মাপার যন্ত্রপাতি পাওয়া যায় যেটা হলো ভুয়া, তাইলে ভেজাল ওজন মাপার যন্ত্রপাতি আটক করার জন্য বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে ওসি। আর 165 ওসি অথবা তদন্তকারী কর্মকর্তা মামলার কোনো আলামত উদ্ধারের জন্য থানা এলাকায়, মানে নিজ থানা এলাকায় যে কোনো স্থানে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন 165 ধারায়। 166 ধারায় বলতেছে যে থানার অফিসার ইনচার্জ অথবা তদন্তকারী কর্মকর্তা এই মামলার সংক্রান্ত কোনো প্রয়োজনীয় জিনিস বা আলামত উদ্ধারের জন্য নিজ থানা এলাকার বাইরে নিজ থানা এলাকার মতোই, মানে একই পদ্ধতিতে বিনা পরোয়ানায় তল্লাশি করতে অথবা করাতে পারবেন। তাইলে মামলা তদন্তের ক্ষেত্রে 165 এবং 166 ধারায় বিনা পরোয়ানায় পুলিশ তল্লাশি করতে পারে। কে পারে? ওসি এবং আইও নিজে অথবা তার অধস্তন কাউকে দিয়ে তদন্ত করতে অথবা করাতে পারেন। 165 এবং 166 গুরুত্বপূর্ণ ধারা। এরপরে হইলো যে 167 ধারা, 3 স্টারের ধারা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা, সংজ্ঞার ধারা এবং বিভিন্ন ক্ষেত্রে এই বিষয়টা আপনাদেরকে উদাহরণ হিসেবে টানতে হবে। এটা কি? রিমান্ড, পুলিশ রিমান্ড। যদিও রিমান্ড শব্দটা আইনে নাই, এখানে আছে ইন্টারোগেশন। এখানে আছে কি? ইন্টারোগেশন। আচ্ছা, আমরা 61 ধারায় কি পড়ছি? ফৌজদারি কার্যবিধির 61 ধারায় পড়ছি যে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করলে 24 ঘন্টার মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করবে। পুলিশ হেফাজতে রাখতে পারবে 24 ঘন্টা। এখানে বলতেছে যে 61 ধারায় যদি 24 ঘন্টার মধ্যে কোনো তদন্ত কার্যক্রম সম্পন্ন করা না যায়, মানে একটা মামলা হইছে কিন্তু 24 ঘন্টার মধ্যে সেই তদন্ত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না। মূলত পিআরবি তে বলতেছে যে একটা মামলা নাকি মনোযোগ দিয়ে তদন্ত করলে 24 ঘন্টার মধ্যে তদন্ত করা সম্ভব। এইজন্য আসলে তদন্তের সাধারণ সময় হলো 24 ঘন্টা। আদালত অথবা আইন ধরে নেয় যে 24 ঘন্টার মধ্যে একটা মামলা ডিসমিস করে দেওয়া সম্ভব। এই কাজটা করছিল এক জায়গায়। এটা সম্ভবত মানিকগঞ্জ বা এই অঞ্চলে একজন তদন্তকারী কর্মকর্তা 24 ঘন্টার মধ্যে আসামি ধরে চার্জশিট দিয়ে মামলা ডিসমিস করে দিছে। এবং এই কারণে উনাকে হাইকোর্ট ডাকছে এবং এই বিষয়ে সম্ভবত উনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেখেন, আইনে 24 ঘন্টার মধ্যে তদন্ত করতে বলছে, সেই ব্যক্তি করছে, করার কারণে উনাকে মানে সাফারিং করতে হইতেছে। তো প্র্যাকটিক্যালি আসলে কত জটিল বিষয়গুলা। বাট আইনে দিয়ে রাখছে যে 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করতে করা সম্ভব বা করা দরকার। এজন্য মামলার তদন্তের একেবারে সাধারণ সময় হলো 24 ঘন্টা। এখন 61 ধারায় বলতেছে যে যদি 24 ঘন্টায় তদন্ত শেষ করতে হবে। আর 167 তে বলতেছে 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্ভব হয় নাই, অথবা আসামিকে 24 ঘন্টা পুলিশ হেফাজতে রেখে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় নাই। আরো পুলিশ হেফাজতে আনা দরকার। কিসের জন্য? মামলার আসল রহস্য উদ্ঘাটন, আলামত উদ্ধার, সহযোগী অপরাধীদের নাম ঠিকানা যাচাই ইত্যাদি কারণে যদি ওই মামলার আসামিকে পুনরায় পুলিশ হেফাজতে আনার প্রয়োজন হয়, তাহলে পুলিশ অফিসার কি করবে? ম্যাজিস্ট্রেটের নিকট একটা আবেদন দিবে যে এই কারণে এই আসামিকে পুনরায় পুলিশ হেফাজতে আনা দরকার। এই যে পুনরায় পুলিশ হেফাজতে আনার পদ্ধতি, এটাই হলো রিমান্ড বা ইন্টারোগেশন। এই ইন্টারোগেশন হলো 167 ধারা মোতাবেক এবং পুলিশ রেগুলেশন 324। তাইলে আমরা এটা এভাবে বলতে পারি যে ইন্টারোগেশন বা পুলিশ রিমান্ড কি? কোনো অপরাধের রহস্য উদ্ঘাটন, সহযোগী অপরাধীদের গ্রেফতার, আলামত উদ্ধার ইত্যাদি কারণে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতিক্রমে পুলিশ হেফাজতে আনা বা আটক রাখাকেই রিমান্ড অথবা পুলিশ রিমান্ড বলে। তাহলে 61 দ্বারা কি? ইন্টারভিউ। 161 তে হইলো যেটা পুলিশ জবানবন্দি গ্রহণ করে ওটাকে বলে ইন্টারভিউ বা সাক্ষাৎকার। আর 167 তে হইলো পুলিশ ইন্টারোগেশন। ইন্টারোগেশন অথবা পুলিশ রিমান্ড। রিমান্ড শব্দটা আছে শুধু একটা আইনে 26 ধারায়। এটা হলো যে সন্ত্রাস বিরোধী আইনে, সম্ভবত সন্ত্রাস বিরোধী আইনে 26 ধারায় রিমান্ড শব্দটা আছে। বাট সিআরপিসি তে কিন্তু রিমান্ড শব্দটা নাই। এখানে কিন্তু রিমান্ড শব্দটাই নাই।
অথবা অন্য কোনো আইনেও রিমান্ড শব্দ নাই, বাট এটা প্রচুর ব্যবহৃত হয় পুলিশে। রিমান্ড বলতে একটা ভীতির বিষয় বুঝি। কিন্তু রিমান্ড কিন্তু আসলে কোনো কাউকে টর্চার করার জায়গা মানে সুযোগ দেয় নাই। এখানে কাউকে টাচ করতে পারবেন না। বাট আপনি তাকে প্রশ্ন করতে পারবেন। ইন্টারোগেশন করতে পারবেন। বাট কোনো আসামিকে কিন্তু কোনোভাবেই কোনো আইনেই বাংলাদেশে বলবৎ বা কার্যকর কোনো আইনে আসামিকে সিঙ্গেল টাচ করার আইনি অধিকার পুলিশকে দেয় নাই। এমনকি আমাদের যে কনস্টিটিউশন বা সংবিধানের ৩৫ এর সম্ভবত ২ অনুচ্ছেদে স্পষ্টভাবে নিষেধ করা আছে। যদি কেউ পুলিশ হেফাজতে বা কোনো আইনি হেফাজতে নিয়ে কাউকে আঘাত করে, প্রহার করে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। সংবিধানে একবারে এটা মৌলিক অধিকার খর্ব করার সাথে শামিল করা হয়েছে। সংবিধান লঙ্ঘন মানে কি? আপনি সর্বোচ্চ আইন লঙ্ঘন করতেছেন। তাহলে পুলিশ ইন্টারোগেশন মানে কি? আপনি এমন তথ্য উপাত্ত সংগ্রহ করে রাখবেন যে সে জবাব দিতে যায়া সে একবারে সত্য কথা বলে ফেলবে। এটাই মূলত বিদেশে বেশিরভাগ করা হয়। মানে আপনাকে কি প্রশ্ন করবেন তার বিভিন্ন ডেটা আগেই আপনি কি করবেন? সংগ্রহ করে রাখবেন। তাইলে ১৬৭ তে হলো পুলিশ ইন্টারোগেশন। এরপরে ১৬৮ ধারা হইতেছে যে অধস্তন পুলিশ অফিসার তদন্ত করলে তদন্তের ফলাফল সম্পর্কে থানার অফিসার ইনচার্জকে অবহিত করবেন। সম্ভবত ২০২২ সালে বা ২৩ সালে এএসআই দের একটা প্রশ্ন আসছিল যে থানার অফিসার ইনচার্জ এবং ইন্সপেক্টরের ক্ষমতার পার্থক্য আলোচনা করুন। থানার ইন্সপেক্টর এবং অফিসার ইনচার্জের ক্ষমতার পার্থক্যের মধ্যে এই ১৬৮ ধারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা ছিল। মানে ওসি ছাড়া থানায় যত ইন্সপেক্টর আছে সবাই তো মামলা তদন্ত করে। আ যে ওসি তদন্ত, ওসি অপারেশন অথবা ওসি ইন্টেলিজেন্স সবাই তো ১-২ টা গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করে, তাই না? এই মামলা তদন্ত করলেও উনারা ওসি কে রিপোর্ট দিতে বাধ্য। বাট ওসি উনাদেরকে রিপোর্ট দিতে বাধ্য না। এটা একটা পার্থক্য ছিল। তো অনেকে হয়তো রাগ করছে এই প্রশ্নটা দেখে যে এটা একটা প্রশ্ন হইলো বা এটা কোনো আসলে কি লিখবো আমরা আসলে ক্ষমতার পার্থক্য কি? আইনিভাবে তো লেখা খুব মুশকিল। তো এই ১৬৮ ধারাটা ছিল ওই প্রশ্নের একটা উত্তর যে ওসি কে অধস্তন যারা আছে থানার সবাই মামলা তদন্তের রিপোর্ট দিবে। এইজন্যই ওসি কে আসলে আ ক্ষমতা দেওয়া হইছে। উনি মামলা তদন্তের রিপোর্ট পাবেন। এরপরে হলো ১৫৯ ধারা। সরি ৬৯ ধারা। ৬৯ ধারা হইলো যে থানার অফিসার ইনচার্জ বা তদন্তকারী কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে বা উনি বুঝতে পারেন যে গ্রেফতারকৃত আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করার পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ বা যুক্তিসঙ্গত কারণ নাই, তাহলে তিনি ওই অফিসার কি করবেন? আসামিকে জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত মুচলেকা দিয়ে মুক্তি দিতে পারবেন। মূলত এটা হলো যে ওসি বা তদন্তকারী কর্মকর্তার কাউকে জামিন দেওয়ার ক্ষমতা। বাট এই চর্চাটা নাই পুলিশে। পুলিশে নাই কেন? পুলিশে যদি কাউকে কোনো অপরাধে মামলা হওয়ার পর ছেড়ে দেয়, থানা থেকে ছেড়ে দেয়, এটা মক্কা শরীফে নিয়ে ওদেরকে বিশ্বাস করানো যাবে না যে আসলে পুলিশ এখানে ন্যায়সঙ্গত কারণে তাদেরকে জামিনদার সহ জামিনদার ছাড়া মুচলেকা নিয়ে ছাইড়া দিছে। সবাই সাংবাদিকরা প্রচার করবে যে এখানে হলো যে টাকা খায়া ছাইড়া দিছে অথবা যে বিবাদী থাকে এরা তো মানবেই না। এরা মানববন্ধন করবে। যে আসামিকে টাকা খায়া ছাইড়া দিছে। পুলিশ গ্রেফতার করছিল বাট কোর্টে প্রেরণ করে নাই, ছাইড়া দিছে। যার কারণে এই ধারাগুলো আসলে আমাদের প্র্যাকটিক্যালি চর্চা নাই। চর্চা নাই এই সাংবাদিকতা অথবা এই ধরনের বিবাদীদের উম অ অপব্যাখ্যার কারণে। কারণ পুলিশের বিশাল ক্ষমতা দিছে। পুলিশ যদি কাউকে গ্রেফতার করার পর মনে করে যে আসলে এরে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করার কারণ নাই, তাইলে ওরে শুধু জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুচলেকা নিয়ে ছাইড়া দিতে পারে। ১৬৯ ধারায়। এরপর ১৭০ ধারায় বলতেছে যে, যদি এই গ্রেফতারকৃত আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণের পর্যাপ্ত সাক্ষ্য বা যুক্তিসঙ্গত প্রমাণ থাকে, তাহলে আসামিকে বিচারের জন্য ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। আর অপরাধটা যদি জামিনযোগ্য হয়, তাহলে জামানত সংগ্রহ করে অফিসার ইনচার্জ কি করতে পারবেন? মুচলেকা নিয়ে জামিনে ছেড়ে দিতে পারবেন। মানে এই জামিন আর ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নেওয়া লাগে না। ওসির এই ক্ষমতা আছে ১৬৯, ১৭০ ধারায় জামিন দেওয়ার। ৬৯ এ বলছে যে অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছিল এই গ্রেফতারের পরে দেখলো যে এই বিষয়ে আসলে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নাই। তখন উনি চাইলে মুচলেকা নিয়ে ছাইড়া দিতে পারবেন। আর ১৭০ এ বলতেছে যে যুক্তিসঙ্গত সাক্ষ্য প্রমাণ আছে অথবা অপরাধটা আমলযোগ্য জামিনযোগ্য। তাইলে ওসি মুচলেকা নিয়ে ছেড়ে দিতে পারেন ১৭০ ধারায়। মানে সাক্ষ্য প্রমাণ থাকলে ওসিকে ক্ষমতা দেওয়া হচ্ছে। আজকে কি আরো আলোচনা করব নাকি না এখানেই শেষ রাখবো? না কাইসা? আর দরকার নাই।
অনেক হুম। হইছে।